সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা এবং বর্তমান বিশ্ব বাস্তবতায় এক দেশ অপর দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার অঙ্গীকারের মধ্য দিয়ে গতকাল ঢাকায় শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় সংসদীয় ফোরামের এই সম্মেলন। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য সমাজের বৈষম্য নিরসনের মাধ্যমে সবার মর্যাদা ও মঙ্গল সাধন। 1972 সালে আন্তর্জাতিক এই ফোরামে অন্তর্ভুক্ত হওয়ার পর 2014 সালে প্রথমবারের মতো এর সভাপতি নির্বাচিত হন বাংলাদেশের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী। এবং এবারেই প্রথম বিশ্বের আইন প্রণেতাদের 128 বছরের পুরনো এই সংগঠনের সম্মেলনের স্বাগতিক দেশ হয়েছে বাংলাদেশ। বিশ্বের 131টি দেশের 650 জন সংসদ সদস্য, 53 জন স্পিকার, ডেপুটি স্পিকার, 209 জন নারী পার্লামেন্টারিয়ান সহ 1348 জন প্রতিনিধি এই বৃহৎ সম্মেলনে যোগ দিচ্ছেন। বাংলাদেশের আয়োজনে এটাই সর্ববৃহৎ আন্তর্জাতিক সম্মেলন। এমন একটা সময় ঢাকায় আইপিইউ সম্মেলন হচ্ছে যখন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে জঙ্গি বিরোধী অভিযান চলছিল। সম্মেলন উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জঙ্গিবাদ এখন কোনো একক দেশের সমস্যা নয় এবং এর বিরুদ্ধে সবাই মিলে কাজ না করলে পুরো বিশ্বকেই অন্ধকার যুগে ফিরে যেতে হবে। তিনি আশা করেন বিশ্বের সব দেশকে জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার করার ক্ষেত্রে আইপিইউ বড় ধরনের ভূমিকা রাখতে পারবে। বিশ্ব অনেক এগিয়ে গেলেও এখনো সারা বিশ্বের 80 কোটি মানুষ অপুষ্টিতে ভুগছে, এটা মনে করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, আইপিইউর পক্ষে ক্ষুধা নিরসনেও বড় ধরনের ভূমিকা রাখা সম্ভব। এই মহাসম্মেলন আয়োজনের মধ্যেই আমাদের আজ রাজকাহন স্টুডিওতে সময় দিয়েছেন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন আইপিইউর সভাপতি সাবের হোসেন চৌধুরী এমপি, জাসদের কার্যকরী সভাপতি মাইনুদ্দিন খান বাদল এমপি এবং বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের চেয়ারম্যান মুন্সি ফয়েজ আহমেদ আছেন তার সঙ্গে। সাবের হোসেন চৌধুরী, অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাকে এই অনুষ্ঠানের মধ্যেই আমাদেরকে সময় দেওয়ার জন্য। অভিনন্দন। সবচেয়ে বড় অর্জন কি? এটা বাংলাদেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক সম্মেলন, আইপিইউ এর মতো একটি প্রতিষ্ঠানের সম্মেলন বাংলাদেশে হচ্ছে, নিশ্চয়ই সম্মানের ব্যাপার। আপনার কাছে মনে হয় বাংলাদেশ এ থেকে কি পেতে যাচ্ছে, কি পাচ্ছে? ধন্যবাদ আপনাকে। প্রথম বিষয়টি হচ্ছে, এটা শুধু একটা মর্যাদার বিষয় নয়, কারণ এখানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে প্রতিটি বিষয় বিশ্ব প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং বাংলাদেশ এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার মধ্যে তাদের অভিজ্ঞতার আলোকে যে কথাগুলো বলবে, এটা তো একটা বড় সুযোগ। কারণ আইপিইউ হচ্ছে সংসদীয় সংস্থা, অর্থাৎ সংসদের মধ্যে সম্পর্ক, সংসদের মধ্যে নেটওয়ার্কিং এবং যোগাযোগ। তো বাংলাদেশ যে এই পর্যায়ে স্বাগতিক দেশ হিসাবে এই পুরো প্রক্রিয়ার সাথে নিজেদের সম্পৃক্ত করছে, এটা একটা অর্জন। আরো একটি অর্জন হচ্ছে, আমি মনে করি, বা অর্জনের সম্ভাবনা যেখানে আছে ব্যাপকভাবে, যে বাংলাদেশ সম্পর্কে বিশ্বের যে একটা প্রতিষ্ঠিত ধারণা, এটা ওই হেনরি কিসিঞ্জারের বক্তব্যের পর থেকে চলে আসছে, একটা তলাবিহীন ঝুড়ি, বটমলেস বাস্কেট, যার কোনো সম্ভাবনা নেই, এটা হয়তো কখনোই টিকবে না একটি দেশ হিসাবে। ওই জায়গা থেকে তো আজকে বাংলাদেশ অনেক দূরে এগিয়ে এসছে। তো এটা যে একটা সম্ভাবনার দেশ, এটা যে একটা দ্রুত এগিয়ে যাওয়ার দেশ সামাজিক খাতে, অর্থনৈতিক ক্ষেত্রে, এই বিষয়টা শোকেস করার আমি মনে করি এটা একটা অন্যতম সুযোগ। এবং আজকালের পৃথিবীতে সংসদীয় কূটনীতির অনেক বড় একটা সুযোগ আছে এবং স্কোপ আছে, যেটা বাংলাদেশে সম্পূর্ণভাবে আমি বলবো আনট্যাপড। আমরা কখনোই এটাকে আমরা চেষ্টা করি নাই বা এটা চর্চা করার চেষ্টা করি নাই। আমাদের কূটনীতি হচ্ছে মূলত আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যেটা হয় সেটাই। তো এখানে সরকারের সঙ্গে সংসদের সাথে সংসদের মূল বিষয়টা হচ্ছে মানুষের মধ্যে সম্পর্ক। কেননা যারা সংসদ সদস্য তারা তো মানুষের প্রতিনিধিত্ব করে। এবং একটি বিষয় যদি আপনি দেখেন যে কয়টি দেশে আমাদের দূতাবাস আছে বা মিশন আছে, হয়তো ইউরোপের কিছু দেশে আছে, লাতিন আমেরিকায় একটা বা দুটো দেশে আছে, আফ্রিকার কয়েকটা দেশে আছে। তো সেই জায়গায় এই যে এতগুলো দেশ থেকে এতগুলো প্রতিনিধি আসছে, যারা হয়তো অতীতে মন্ত্রী ছিলেন বা ভবিষ্যতে মন্ত্রী হবেন, বা যারা হয়তো স্পিকারের, সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকার, আগামীতে হয়তো সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানও হতে পারে। তো এই যে বাংলাদেশকে শোকেস করার একটা সুযোগ আপনি পাচ্ছেন, এটি যদি আপনি ওই সমস্ত দেশের প্রথম সারির পত্রিকায় প্রথম পৃষ্ঠায় বিজ্ঞাপন দিতেন, তাহলেও যে ইম্প্যাক্ট হতো তার চেয়ে এখানে কিন্তু অনেক বেশি ইম্প্যাক্ট। আরেকটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের যে পণ্য আছে রপ্তানির, সেটা পোশাক শিল্প থেকে শুরু করে আপনার পাট এবং যে নতুন যে পাটের যে গুডসগুলি হচ্ছে, আমাদের সিরামিক্স,
এটাকে নিয়ে কিন্তু আমরা একটা মেলার আয়োজন করেছি সম্মেলন কেন্দ্রের পাশেই। আমি সাবির হোসেন চৌধুরী আপনার কাছে জানতে চাইবো এরপরে যে আসলে আমরা নিশ্চয়ই বিভিন্ন ক্ষেত্রে যেমন গণহত্যার বিষয়টি বারবার সামনে আনছি, কি কি বিষয় আমরা সুনির্দিষ্টভাবে ঠিক করেছি যে এই সম্মেলনে আমরা তুলে ধরবো এই ডেলিগেটদের কাছে, আর সেই প্রসঙ্গটিতে আসবো আমি আপনার কাছে। কিন্তু মুন্সি ফয়েজ আহমেদ, আমি আপনার কাছে যেতে চাই যে তার মানে একটা বড় ব্যাপার হচ্ছে যে আমরা যে এরকম একটা মহা সম্মেলন আসলে আয়োজন করে ফেলতে পারি, সেটাও কূটনীতিতে একটা বড় ভূমিকা রাখে, মানে এটাও একটা স্টেটমেন্ট। নিশ্চয়ই বাংলাদেশ বড় বড় সম্মেলন আগেও করেছে, কিন্তু এত বড় কখনো করেনি। সেই জন্য তো ওই কারণেই একটা বিশাল গৌরবের ব্যাপার এটা আমাদের। তাছাড়া 121টা না কতটা দেশ, 31টা দেশের বোধহয় প্রতিনিধি এসেছেন, 132টা দেশের প্রতিনিধি, আর মোট ডেলিগেশনের সংখ্যা হচ্ছে 114 জনের, 165টি ডেলিগেশন। আচ্ছা জি। আর এখন এই যে এত বড় একটা আয়োজন, এত বিভিন্ন দেশের লোক, এত বিভিন্ন দেশের জনপ্রতিনিধিদের সঙ্গে যে একটা মিলন মেলা, এটা আমি মনে করি যে বিশাল ব্যাপার। এবং সেটা বাংলাদেশ সফলভাবে যদি অনুষ্ঠান করতে পারে, আমি তো দেখছি ইতিমধ্যেই সাফল্য অর্জিত হয়েছে, আরো যদিও 5 দিনের ব্যাপার, আমরা তো সাফল্য দেখতে পাচ্ছি। সুতরাং এই সাফল্যটা আমাদের পুরো জাতির জন্য একটা গৌরবের বিষয়। স্বাধীনতা যুদ্ধ ছিল, বিরাট আয়োজন করতে পারি, সেটা তো একটা বার্তা বটে, আবার এটাও তো বার্তা যে আমাদের আতিথ্য গ্রহণ করতে 1,500 লোক আমাদের উপর ভরসা করে যে এলেন, মানে সেটারও তো একটা দিক আছে, বিশেষ করে হোলি আর্টিজান ঘটনার পর এবং এই জঙ্গি হামলাগুলো, জঙ্গি বিরোধী অভিযানের মধ্যে, সেটাও কি একটা বড় ব্যাপার মনে করেন কিনা? নিশ্চয়ই বড় ব্যাপার, কিন্তু সরকার যে এই ঘটনাগুলো যখন ঘটেছে কিভাবে সেটাকে নিয়ন্ত্রণ করেছেন, সেগুলোকে মোকাবেলা করেছেন, সেটা সবাই দেখেছে। তার ফলে তাদের মধ্যে একটা স্বস্তির ব্যাপার আছে, আস্থার ব্যাপার আছে, সেই জন্য তাদের আসতে কোনো অসুবিধা হয়নি। এবং এই কথাটা কিন্তু গতকাল যে উদ্বোধনী হয়েছে সেখানে উঠে এসেছে। আমি মনে করি যে সবাই বাংলাদেশ যেভাবে এই কঠিন সমস্যাটাকে মোকাবিলা করছে সেটার ব্যাপারে আস্থাবান, কিন্তু তার মানে এই না যে আমরা একটা স্বস্তিতে থেকে যাব। আমরা সতর্ক থাকব, সবার সাথে মিলে এই বিষয়ে এবং অন্যান্য যে বিষয়ের কথা আসছে, যেমন নারী ক্ষমতায়নের বিষয় এসছে, দারিদ্র দূরীকরণের বিষয় আসছে। বড় করে যদি বলি আমরা যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস এর পরে এখন আমরা এসডিজির কথা যে চিন্তা করছি, সেখানে বিভিন্ন দেশ কিভাবে কাজ করবে, একসাথে সবাই মিলে আমরা সেই ব্যাপারে যে আলোচনার একটা সুযোগ পেয়েছি, এটাতে আমরা যে একজন আরেকজনের সাথে খাতাটা মিলিয়ে নিতে পারবো, সেটা আমি মনে করি যে একটা বড় ব্যাপার হবে। আর সাথে সাথে আপনি একটা কথা বলেছেন, আমি মনে করি সেটার উপর খুব গুরুত্ব দেওয়া দরকার, যেহেতু আমরা এই ব্যাপারে এখন একটা নতুন উদ্যোগ নিচ্ছি যে গণহত্যা বাংলাদেশে যে হয়েছে, বিশাল এক ইয়ে হয়েছে, কিন্তু সেটা ভুলিয়ে দেবার একটা প্রচেষ্টা কারো কারো মধ্যে দেখা গেছে। আমাদের দেশেও বিভিন্ন ষড়যন্ত্রকারী আছে, সুতরাং সেখান থেকে আমাদের উত্তরণের একটা চেষ্টা আসছে। তো সেখানে আমাদের সুযোগ এসছে সবাইকে আবার এই ব্যাপারে আরো সচেতন করার, সংবেদনশীল করার এবং তাদের সমর্থনের মাধ্যমে শেষ পর্যন্ত যে বাংলাদেশি গণহত্যাটাকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া, যেমন এটা নিয়ে লবিং এরও একটা সুযোগ হয়তো এখানে হবে। মাইনুদ্দিন খান বাদল এমপি, সাবির হোসেন চৌধুরী শুরুতেই বললেন যে আসলে সংসদীয় কূটনীতির জায়গাটা আমাদের এক রকমের আনট্যাপড আছে, মানে আমরা এটা এখনো বিশেষভাবে এক্সপ্লোর করে দেখিনি, এটার একটা সুযোগ সৃষ্টি হচ্ছে। আপনি সংসদের সঙ্গে সংসদের যোগাযোগের ক্ষেত্রে এই সম্মেলন আপনাকে কি দিল বা আপনাকে কি দিচ্ছে? দেখুন, আমি বাংলাদেশের পক্ষ থেকে যে ডেলিগেশন আছে সে ডেলিগেশনের একজন সদস্য। মজার কথা বলেই শুরু করি, আমি নাম বলবো না দেশটার, ওই দেশের সংসদ সদস্য আমাকে বলতেছে যে আমার এমবেসি আমাকে একটা চিঠি দিয়েছে, ঢাকায় থাকাকালীন অবস্থায় তুমি একলা কোথাও বাইরে যাবা না, বাইরে গেলে সাথে পুলিশ নিয়ে যাবা, এরকম নানা কথা, হোটেলের বাইরে তুমি কোনো পদক্ষেপ দেবে না। এটা তা আমি বললাম যে ভালো, তো তুমি কি করছো? কয় আমি ওই যে তোমাদের গুলশান এলাকা আছে ওখানে তো সারাক্ষণ ঘুরে বেড়াইছি, আমার বউয়ের জন্য কিছু জিনিসপত্র কিনছি, তারপর আমি বাইরের রেস্টুরেন্টে খাইছি। তুমি তোমার এই ইয়েকে এরকম ভাবে অমান্য করলা। আমি তো এখানে কোনো কিছু দেখি নাই। দেন হি সেড যে এই যে আমার এমবেসি বলল
তা আমার তোমার ঢাকা শহর দেখে তো মনে হয়েছে ইট ইজ সেফার দেন এনি ইউরোপিয়ান সিটি, ইট ইজ সেফার দেন নিউ ইয়র্ক। কারণ আমাদের যারা নানান ব্যাখ্যা করে তাদের বোঝার দরকার আছে, এখনকার জঙ্গিরা একটা যে ফায়ার আর্মস নিয়েই কাজ করবে তা না, সে তো একটা ট্রাকও ফায়ার আর্মস বানাতে পারে, পুরো একটা ট্রাক তুলে দিল মানুষের উপরে, তো সেই জন্য কি সারা শহরের ট্রাক বন্ধ করে দেবেন? পুরো একটা গাড়ি তুলে দিতে পারে, যেটা কয়েকদিন আগে লন্ডনে করলো। সো তারও আগে ইউরোপ প্যারিসের শহরের মানে আমি যেটা বলবো সেটা হলো এই সম্মেলনটি প্রথমত অনেকগুলো মিথ্যাচার এবং অনেকগুলো মিসকনসেপশনের জবাব দিয়েছে। মিথ্যাচারটা কি? মিথ্যাচারটা হলো মানে ভাবখানা এরকম যে বাংলাদেশের মধ্যে প্রত্যেক মোড়ে জঙ্গিরা অলরেডি বাংকার করে বসে আছে, এমন একটি ভাবখানা হলো বাংলাদেশ বোধহয় এখনো ওই শুধু জাল মারে কিংবা ওই কার্পাস তুলা দিয়ে ইয়ে করতেছে, এইভাবে একটি বিবেচনা বোধ। সেটা সারা বিশ্ব দেখলো উদ্বোধনী অনুষ্ঠানে। প্রথমত আমাদেরই একজন ছেলে, আমাদেরই একজন মেয়ে বিশ্বের দুটা বৃহৎ প্রতিষ্ঠানকে রিপ্রেজেন্ট করছে, আইপিইউ অ্যান্ড সিপিএ। এটা চোখে আঙ্গুল দিয়ে, বিশ্বের যদি ভরসা না থাকে, বিশ্বদের আমরাও ভগ্নিপতি না, বিশ্ব আমাদের ভগ্নিপতি। সাবির হোসেন চৌধুরী এবং আমাদের স্পিকার ওরকম ভাবেই আমাদেরকে লড়াই করে ইলেকশন করে, আমি সাবের সাহেবের ইলেকশনে ছিলাম সুইজারল্যান্ডে, লড়াই করে প্রত্যেকের কাছ থেকে ভোট চাইতে হয়েছে। তো আমাদের এখানে তো নানাভাবে বলে ভোটের সময় টাকা পয়সা দিয়ে ভোট টোট কিনা যায়, ওখানে এটা তো কে বিশ্বাস করবে? সারা বিশ্বকেই টাকা দিলাম নাকি আমরা? সো প্রশ্নটা হলো আপনার প্রথম প্রাপ্তি, কিন্তু লবিং তো করতে হয়, আস্থা তো অর্জন নিশ্চয়ই করতে হয়। নিশ্চয়ই, দ্যাট ইজ আপনাকে এখন খেয়াল করতে হবে। সাবের চৌধুরী এবং আমাদের স্পিকার শিরিন শারমিন, এরা দুজনেই কিন্তু 2014 যে ইলেকশন, সেটার যে পার্লামেন্ট তার এমপি, তারপরে জি এখানে যে প্রশ্নটি সারা বিশ্ব একটা জিনিস আস্তে আস্তে বুঝতে চেষ্টা করছেন, আপনি খালেদা জিয়া, আপনি তো নির্বাচনটা ধ্বংস করতে চেয়েছেন। এই জায়গাটা আমাদের দেশে আলোচিত হওয়া উচিত। নির্বাচন থেকে অ্যাবস্টেইন করার সব অধিকার আপনার আছে, আমি নির্বাচন করব না, কিন্তু আপনি তা করেন, আপনি নির্বাচনকে আক্রমণ করেছেন, আপনি ধ্বংস করে দিতে চেয়েছেন। আপনার সেই যে আপনার প্রচেষ্টা, সেই প্রচেষ্টাটা বিশ্ব রিয়েলাইজ করেছে বলে ওই পার্লামেন্টারি কলে 132টা দেশের প্রতিনিধি এখানে হাজির হয়েছে। এক, তাদের হাজির হওয়ার মাধ্যমে ওই যে মিসকনসেপশন, জঙ্গিপনা, এটা সেটা, ওই মিসকনসেপশন গুলোকে অস্বীকার করেই তো তারা এসছে। এবং তারা যদি ওটা অস্বীকার না করে, তাহলে তার দেশের এমবেসি তাকে কি মেসেজ দিছে ওইটা অকপটে আমাকে বলতো না। এটা একটা দিক। আরেকটা দিক, সেটা হলো আমরা কিন্তু অন্যান্য বারের মতো শুধু দুটা গান, একটা এরকম কিছু আমরা করিনি। আমরা আমাদের সেই চর্যাপদ থেকে আমাদের অবস্থান পৃথিবীর সামনে তুলে ধরেছি। উই ওয়ার সিম্পল পিপল। আমাদের পূর্বপুরুষরা এই মাটির সোদা গন্ধ গায়ে লাগিয়ে আবাদ করছে, সেখান থেকে আমরা আমাদের ভাষায় কথা বলতে চেয়েছি। তুমি খুন করেছ, আমরা বিজয়ী হয়েছি ভোটে, তুমি সুযোগ দাওনি, প্রতিবাদ করেছি, তুমি গণহত্যা করেছ। কিন্তু এই জায়গায় পৃথিবীর কাছে মেসেজটা ছিল খুব পরিষ্কার, বাঙালি আক্ষরিক অর্থে বিনয়ী জাতি, কৃতজ্ঞ জাতি, কিন্তু ইটস এ ইনডোমিটেবল নেশন। আক্রান্ত হলে বাঘের মতো রুখে দাঁড়াতে পারে। মানে আপনি বলতে চাচ্ছেন যে এই প্রথম আমরা আসলে এক রকমের বাঙালি জাতীয়তাবাদের একটা সংজ্ঞার পরিচয়ও তুলে ধরতে চাইলাম সকলের সামনে। এই অনুষ্ঠানে তো একটা নৃত্য নাট্য বা সচরাচর 3টা রবীন্দ্রনাথের গান আপনি গাননি, আপনি সমস্ত বিশ্বকে বলতেছে দিস আই অ্যাম, এই আমার জন্ম, আমার জাতি এবং জাতকে চিনে নিয়ে যাও। এবং সেখানে লক্ষ্য করেন, এটার সাথে আরেকটা লাইন যুক্ত করে দিই, ইউ ক্যান সে আই এম এ নন টেকনিক্যাল নেশন। আমার যে উন্নতি হয়েছে, সেই উন্নতিটা উইদাউট এ পজ, তার পর মুহূর্তে
ক্যান ইউ ইমাজিন আপনি যদি বর্তমান পার্লামেন্টটাকে একটা স্ক্রিন ধরেন, ওটা কত বড় স্ক্রিন, প্রেজেন্ট পার্লামেন্ট বিল্ডিং, টোটাল পার্লামেন্ট বিল্ডিংটাতে লেজার শোর মাধ্যমে বিশ্বকে দেখিয়ে দেওয়া হয়েছে হিয়ার আই অ্যাম, আমি এখানে পৌঁছেছি। এবং জ্ঞান বিজ্ঞানের জগতও আমার কাছে খুব দূরের জগৎ নয়। সো এখানে আপনার আপনি বলছেন যে আয়োজনেরও একটা পেছনে একটা চিন্তা এবং দারুণ বাস্তবায়ন ছিল। এবং এটা শেষ করি, মানে পার্লামেন্ট ভবনকে সামনে রেখে এই বিশালত্বে একটা পরিকল্পনা, আমিও 5-6টা আইপিইউতে গেছি, দেখেছি, বিশ্বের বহু নামজাদা দেশও দেখেছি। আমি তো বলবো ওনারা কনসিভও করতে পারবেন না। আমি একটা বিরতির পর সামির হোসেন চৌধুরী আপনার কাছে জানতে চাইবো যে এই মানে কি করে এতগুলো দেশের প্রতিনিধিকে আসলে কনভিন্স করা গেল এই আতিথ্য গ্রহণে, মানে যে বাংলাদেশে আসার এইটা রাইট টাইম, এটা ঠিক আছে সময়টা, এটা কি করে বুঝলেন এবং এই সফল আয়োজনে কি কি তুলে ধরতে চান? একটা কি তুলে ধরেছেন উদ্বোধনী অনুষ্ঠানে সেটা মাইনুদ্দিন খান বাদল বললেন, আর কি কি আমরা তুলে ধরছি সেটাও জানতে চাইবো একটা বিরতির পর। ফিরে এলাম রাজকাহনে। সাবির হোসেন চৌধুরী, আপনার কাছে জানতে চাইবো যে এই সম্মেলন সফল হয়েছে তো আসলে এই 1,500 বিদেশি অতিথিকে আনাটা তো একটা বড় সাফল্য, এবং এই যে বাংলাদেশে এখন আসা ঠিক আছে, আসা যেতে পারে, এই বিষয়টি কি আসলে বোঝাতে হয়েছে কিনা, মানে আস্থা অর্জন করতে হয়েছে কিনা? অনেক সংসদ থেকে, অনেক দেশ থেকে প্রশ্ন ছিল, তবে সেখানে মানে একই কথাটাই বলছি, তবে একটু ভিন্নভাবে উপস্থাপন করি। সেটা হচ্ছে আমি কিন্তু কাউকে এই আশ্বাস দেই নাই যে বাংলাদেশ জঙ্গি মুক্ত, বরং আমার অবস্থানটা ছিল, দেখো এটা কিন্তু পৃথিবীর প্রতিটি দেশে এটার কিছু না কিছু প্রভাব আছে এবং যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো ঘটনা ঘটতে পারে। সো সেই ব্যাপারে তো আমি কাউকে কোনো নিশ্চয়তা দিতে পারবো না, এবং আমার মনে হয় সেটাই সঠিক অ্যাপ্রোচ ছিল। এবং বাংলাদেশের সম্প্রতিকালে যে ঘটনাগুলো সেগুলো দেখবেন, এগুলো কিন্তু হচ্ছে যে যেখানে তাদের আস্থানা আছে সেখানে সরকার সেগুলিকে চিহ্নিত করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, ইন্টেলিজেন্স ভিত্তিতে সেগুলিকে নিষ্ক্রিয় করলো, নিউট্রালাইজ করলো। আর হাউস অফ কমন্সে যেটা হলো সেটা হচ্ছে সেটা একটা সরাসরি অ্যাটাক ছিল। তাই বললাম দেখো একটা গুণগত পার্থক্য আছে। বাংলাদেশে যেটা হচ্ছে বা তোমরা যে ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করছো, এগুলো কিন্তু আক্রমণের ঘটনা, এগুলি হচ্ছে জঙ্গিদের নিষ্ক্রিয় করা হচ্ছে, অর্থাৎ তারা যেন এটা একটা মাউন্ট না করতে পারে। সুতরাং এটা হচ্ছে যে সরকারের ধরেন এক ধরনের যে তাদের জিরো টলারেন্স পলিসি আছে, সেটা আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ। কেননা এই বর্তমান পৃথিবীতে আপনি কাউকে ভুল তথ্য দিয়ে বা মিসলিড করে কোনো কিছু করতে পারবেন না। সুতরাং এখানে সততাই হচ্ছে সবচেয়ে সঠিক অবস্থান, এবং আমরা কিন্তু সেটা নিয়েছি এবং সেটা আমাদের পক্ষে কাজ করেছে। 2 নম্বর যুক্তি ছিল, যেমন কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সম্মেলন গত বছর কিন্তু বাতিল হয়ে গেল, এবং সেখানে হ্যাঁ সেটা কমনওয়েলথের সিদ্ধান্ত, সেটা আমরা রেসপেক্ট করি। তবে সেখানে আমার প্রশ্ন ছিল যে বাতিল করে আমরা কি অর্জন করলাম? বাতিল করে যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তারা তো এটাই চাচ্ছে, তারা তো একটা ডিসরাপশন চাচ্ছে। তো আমি সেই জায়গায় যদি তারা জঙ্গিরা যে ইম্প্যাক্টটা চাচ্ছে সেটাই যদি তাদের জন্য সহজ করে দিই, তাহলে তো দ্যাট ইজ নট দ্য রাইট রেসপন্স। বরঞ্চ যেটা আমি গতকাল আমার বক্তব্যেও বলেছি যে তাদেরকে আমি ধন্যবাদ জানিয়েছি, বিকজ আমি বলেছি দ্যাট ইউ হ্যাভ চোজেন হোপ ওভার ফিয়ার, এবং তোমরা সংগতির মাধ্যমে তাদেরকে জবটা দিলা। এখানে কিন্তু ঐক্য এবং সংগতি, এবং এটা হচ্ছে সেই ধরনের একটা সম্মেলন যেখানে আমরা সেই সংগতিটা প্রকাশ করি না। আমরা যে ভয় পাবো না বা আমরা যে রুখে দাঁড়াবো, এবং রুখে দাঁড়ানোর ক্ষেত্রে আমাদের সেই ঐক্য থাকবে, সংগতি থাকবে, এটা কিন্তু বড় একটা কৌশলগত বিষয়। আর আপনি যেটা বললেন জঙ্গিবাদ বিষয়ে কথা বলেছেন যে কোনো একক দেশের নয়, সকলের দায়িত্ব আছে। আমরা আসলে এই 1,500 প্রতিনিধিকে এনে 132 দেশের আমরা কি কি উপস্থাপন করতে চাই তাদের সামনে, কোন কোন এজেন্ডা আমরা একটু আপনি আগে যে প্রশ্নগুলি করছেন সেটাতে ফিরে যাই। আমি মনে করি, এবং এখান থেকে কিন্তু এই সম্মেলন আয়োজনের চিন্তাটা আসে, এটা হচ্ছে আমার শেষ বছর আইপিইউ সভাপতি হিসাবে। সুতরাং আমার চিন্তা ছিল যে বাংলাদেশের জন্য আমি কি লেগেসি রেখে যাব। আমি সভাপতি ছিলাম, ঠিক আছে, নানান দেশে গেলাম, এবং তখন ছিল যে একটা সম্মেলন আয়োজন করব। এবং দেখেন মানে আমরা যে কথাটি বিরতির আগে হচ্ছিল, আত্মবিশ্বাস যদি আপনার থাকে, মানে কনফিডেন্স যদি থাকে, এবং আপনি যদি আপনার লক্ষ্যটা সেইভাবে স্থির করতে পারেন। একই বিষয়টি ছিল আমাদের ক্রিকেটের ক্ষেত্রে। কেউই ভাবেই নাই যে বাংলাদেশ
টেস্ট স্ট্যাটাসের জন্য বা মর্যাদার জন্য আবেদন করতে পারে। সেখানে আমরা শুধু আবেদন করলাম না, আমরা টেস্ট মর্যাদা নিয়ে আসলাম। এখানেও বিষয়টা ছিল, কেউ ভাবে নেই যে বাংলাদেশে এই ধরনের একটা সম্মেলন হতে পারে। সো এই যে মানে যে সাহসটা প্রয়োজন এবং সেটা আসে আত্মবিশ্বাস থেকে, সেটা আমাদের ছিল। আমরা বলেছি না, আমরা এই ধরনের আয়োজন করব, এবং যেটা সবচেয়ে বড় প্রাপ্তি যে আমরাও পারি, বাংলাদেশও পারে। সুতরাং আমার মনে হয় এটা আমাদের মধ্যে যে সম্ভাবনা আছে, আমাদের মধ্যে যে পোটেনশিয়াল আছে, এটা অনেক সময় আমরা আন্ডার এস্টিমেট করি, এবং সেটাকে যদি আমরা সঠিকভাবে সেটাকে লেভারেজ করে যদি আগাতে পারি, তাহলে বাংলাদেশ দেখবেন অনেক ক্ষেত্রে এগিয়ে যাবে। এই যে এইটা অনেকে হয়তো বলে একটা ঝুঁকি, বাট এটা কিন্তু কোনো ঝুঁকি না। এটা আমরা জানতাম যে এটা সম্ভব। এবং দেখেন আমরা যেই ব্যবস্থাপনা যেটা ছিল এবং যেই আপনার উদ্বোধনী অনুষ্ঠান, এটা 1 মাসেরও প্রস্তুতি এখানে ছিল না, তার চেয়েও কম প্রস্তুতি ছিল। অথচ আমরা যেমন 2 বছর আগে ভিয়েতনামে গিয়েছিলাম, তারা 1 বছর ধরে তারা ড্রাই রান করত। সুতরাং খুব একটা স্বল্প সময়ের মধ্যে আমরা অসাধারণ একটা উপস্থাপনা আমরা বাঙালি জাতির সামনে আমরা তুলে ধরলাম, এবং বিশ্বের যারা এসছে আজকে অনেকে বলছিল যেটা একটা অসাধারণ একটা ইয়ে ছিল, আমাদের বাংলাদেশের একটা প্রজেকশন, বাংলাদেশকে শোকেস করা। তো আমি মনে করি এটা আমাদের জন্য অনেক বড় একটা অর্জন, যে বাংলাদেশ সম্পর্কে যে ন্যারেটিভ আছে বা প্রতিষ্ঠিত যে ডিসকোর্সটা আছে, সেটা তো জরুরি। কারণ বিশ্ব সভায় তো আমরা স্বীকার করি না করি আমরা আসলে নতুন দেশ, আমাদের সম্পর্কে জানার ক্ষেত্রে নিশ্চয়ই একটা ঘাটতি আছে। আপনি যে দেশে দেশে যান, আপনার মনে হয় কিনা সেটা? হ্যাঁ, অবশ্যই আছে। এবং এই ধরনের একটা আয়োজনের মাধ্যমে যখন আপনি তাদেরকে বাংলাদেশে নিয়ে আসছেন এবং বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশকে শোকেস করছেন, যার জন্য আমি আগে বলেছিলাম যে বিজ্ঞাপন দিয়ে আমি তো সেটা প্রচার করতে পারবো না, বা একটা ভিডিও দিয়ে সেটা আমরা করতে পারবো না। তো আমার মনে হয় এটা আমাদের জন্য আমরা গণহত্যার কথা বলছি, আমরা জঙ্গিবাদের ক্ষেত্রে ঐক্যবদ্ধ লড়াইয়ের কথা বলছি, আমরা এই আইপিইউ এর 136তম সম্মেলনে ঢাকায় আর কি বলছি? গণহত্যার বিষয়টা আমরা যেভাবে, মানে আমি অন্তত আইপিইউ থেকে যেভাবে এটা উপস্থাপন করেছি, সেটা হচ্ছে আইপিইউর যে মূল যে নীতিগুলো আছে বা মূল্যবোধ আছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ডাইভার্সিটি, প্লুরালিজম, এগুলি হচ্ছে কিন্তু আমাদের মূল। এবং সেখানে আমরা যেটা গণহত্যাকে আমরা কিন্তু বলছি যে এটা কখন হয়, এটা শুরুটা হয় আপনার বৈষম্যের থেকে, ডিসক্রিমিনেশন থেকে, রেসিজম থেকে, জেনোফোবিয়া থেকে, যে আপনি বিদেশিদের সো আমরা কিন্তু মানে আমার উপস্থাপনাটা হচ্ছে যে আমরা এটাকে 25শে মার্চ জেনোসাইড ডে বা গণহত্যা দিবস হিসেবে আমরা এখন এটাকে স্বীকৃতি দিয়ে দিয়েছি, এবং আমরা চাচ্ছি যে এই ধরনের ঘটনা পৃথিবীতে আর যেন কখনো না ঘটে। এটা কিন্তু শুধু মানে প্রতিশোধ নেওয়ার বিষয় না বা অতীতের বিষয় না, এটা হচ্ছে যে আমরা এখান থেকে শিক্ষা নিয়ে আমরা যেন এই ভুলটা আগামীতে কোনো দেশেই না দেখি। আবার আমাদের তো গণহত্যা ডিনায়ালের ব্যাপারটাও একটা রাজনীতি আছে, কাজে সেদিক থেকে তো আবার একটা প্রতিশোধও বটে, যে আমরা যদি এই গণহত্যা দিবস সারা পৃথিবীতে স্বীকৃতি আদায় করতে পারি। আপনার বিষয়টা হচ্ছে আমি কেন স্বীকৃতিটা আদায় করছি, কেননা মানে ইতিহাস সম্পর্কে তার দুটো কথা বলা হয়। একটা হচ্ছে যে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। আরেকটা হচ্ছে কেন সেটা ঘটে, কেননা আমরা ইতিহাস থেকে যেখানে অনেক কিছু শিক্ষা নেওয়ার বিষয় থাকে আমরা সেটা নেই না। সো আমরা কিন্তু ওই প্রেক্ষাপটে আইপিইউ হিসাবে বিষয়টাকে আমরা পজিশন করছি। কারণ এটা শুধু যদি হয়ে যায় যে বাংলাদেশ এবং পাকিস্তান, যেটা অবশ্যই এখানে একটা বিষয়, তাহলে কিন্তু বিষয়টাকে মানে একটা গ্লোবাল ইস্যু হিসাবে এটা গ্রহণযোগ্যতা কমে যাবে। সেজন্য আমরা বলছি যে এই বাংলাদেশে যে ঘটনা, বাংলাদেশে যে গণহত্যা, এই ধরনের গণহত্যা যেন ভবিষ্যতে আর কোনো দেশেই আমরা না দেখি। মুন্সি ফয়েজ আহমেদ, এই 2014 নির্বাচনটির পর এই সিপিএ এর সভাপতি পদ পাওয়া, আইপিইউর সভাপতি পদ পাওয়া এবং এই আইপিইউর এই সম্মেলনটি হবার একটা রাজনৈতিক গুরুত্বের কথা মাইনুদ্দিন খান বাদল এমপি বলছিলেন। কিন্তু এই আইপিইউর সম্মেলনের তো এটাও একটা সৌন্দর্য যে আসলে নানা রকম গণতন্ত্রের দেশের একটা সম্মিলন হচ্ছে এখানে। এটা শুধুই পশ্চিমা সংজ্ঞার গণতন্ত্রের দেশগুলোর সম্মিলন নয়। একদম সত্যি কথা। গণতন্ত্র দেশে দেশে বিভিন্ন রূপে বিরাজমান আছে। যদি কেউ মনে করে যে শুধুমাত্র পশ্চিমা ধাঁচের গণতন্ত্র, তাহলে সেটা খুব ভুল হবে। আর তাছাড়া পশ্চিমা ধাঁচের গণতন্ত্র যারা অনুসরণ করেন, তাদের মধ্যে অনেক পার্থক্য আছে। তো সেইগুলোকে আমার মনে হয় বুঝে নেওয়ার ব্যাপার। এবং এটা একটা, এই যে আইপিইউ সম্মেলন যখনই যেখানে হোক, এটা একটা গণতন্ত্রের উৎসব। সেই উৎসবে কি হয়, সবাই যারা গণতন্ত্র চায়, সাধারণ মানুষের ক্ষমতায়ন চায় যারা, তারা সব উৎসবে মিলিত হচ্ছে। এবং সেখানে
যে বিভিন্ন দেশে কিভাবে এটা চর্চা হচ্ছে সেটারও একটা জানবার সুযোগ হচ্ছে। আর যেহেতু বাংলাদেশ এটাকে হোস্ট করছে, তাতে একটা জিনিস হচ্ছে যে বাংলাদেশের গণতন্ত্রের প্রতি আস্থা, বিশ্বব্যাপী যে আস্থা, বাংলাদেশের মানুষের যে আস্থা, সেটার একটা প্রকাশ হচ্ছে। তার মানে এই না যে আমাদের গণতন্ত্র একেবারে তার সব শেষ গন্তব্যে পৌঁছে গেছে, কিন্তু আমরা গণতন্ত্রের জন্য যে কমিটেড এবং সেই দিকে যাওয়ার চেষ্টা করছি, সবার সাহায্য দরকার, সেই জিনিসটা তার বক্তৃতায় বলেছেন যে গণতন্ত্র আসলে একটা সমাধানের পথ এবং সেই পথে মানে একটা প্রক্রিয়া, যে সে কথাটি বলেছেন। এবং এখানে একটা জিনিস হলো যে আমরা এমন একটা পর্যায়ে আছি যেখানে আরো অনেক কিছু বিষয় বেশি গুরুত্ব পায় রাজনৈতিক অধিকারের চেয়েও, যেমন তাদের মানুষের অর্থনৈতিক অধিকার বা মৌলিক যে বড় বড় চাহিদা আছে, জীবনের অধিকার, পড়ার শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার, বাসস্থানের অধিকার, উন্নয়নের অধিকার, এই অধিকারগুলোর উপরে আমরা বর্তমানে বেশি জোর দিচ্ছি, কারণ এখানে আমরা তো এতদিন পিছিয়ে ছিলাম। আমরা এগিয়ে যাচ্ছি, সেটা দৃষ্টান্ত রাখছি, কিন্তু সেই পথে যাত্রা আমাদের অনেক বাকি। তো সেদিকে আমাদের আরো এগিয়ে যেতে হবে। তার জন্য আমাদেরকে হয়তো কোনো কোনো দিকে এখনো আমরা পুরোপুরি এগিয়ে যেতে পারিনি রাজনৈতিক অধিকারের ক্ষেত্রে, কিন্তু সেগুলোর দিকে আমরা এগিয়ে যাচ্ছি, সবার সাথে মিলে এগিয়ে যাব। সেইটারই একটা সম্মিলন, সেই যে আমাদের বিভিন্ন দেশের যে এই বিষয়ে একটা অঙ্গীকার, সেটারই একটা সম্মিলন এটা। এবং এখানে দুইজন অত্যন্ত গুণী আমাদের সম্মানিত সংসদ সদস্য, তারা তো এটার ব্যাপারে একেবারে ওতপ্রোতভাবে জড়িত। একজন হলেন আমাদের আন্তঃ সংসদীয় ইউনিয়নের চেয়ারম্যান, তারই প্রেসিডেন্ট, তারই সব এটা অনুষ্ঠান দায়িত্ব নিয়ে করতে হচ্ছে। এবং সাথে আছেন একজন বাংলাদেশ দলের প্রতিনিধি। তো তাদের তো আলাদা এক ধরনের নানা রকম গণতন্ত্রের সম্মিলনের বিষয়টি নিয়ে যদি কিছু যোগ করতে চান, একটা আলাদা এক ধরনের সম্পৃক্ততা আছে। কিন্তু আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি অত্যন্ত গৌরবান্বিত যে এটা এখানে সফলভাবে হচ্ছে এবং আমরা এগিয়ে যাচ্ছি। মাইনুদ্দিন খান বাদল, এই যুক্ত করার ব্যাপার না, আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র। গণতন্ত্র সম্পর্কে খুব বড় করে একটা কথা রাষ্ট্রবিজ্ঞানে বলে যে ডেমোক্রেসি ইজ নট অনলি এ সিস্টেম, ইট ইজ এ কালচার টু। ডেমোক্রেটিক কালচারটা অর্জন না করা পর্যন্ত গণতন্ত্র আপনি পুরোপুরি অর্জন করেছেন তা কখনো হবে না। এখন সংস্কৃতির প্রশ্নটি এরকম, সংস্কৃতি তো টুথপেস্ট না, দোকানে গেলেন যে ভাই আমাকে একটা গণতান্ত্রিক টুথপেস্ট দেন, এইভাবে পৃথিবীতে কোথাও কোনো আসেনি। এই যে ডেমোক্রেটিক কালচার, এটা অর্জন করতে কোনো দেশে 700 বছর লেগেছে, কারো 100 বছর লেগেছে। এই যেমন একটা উদাহরণ দিই, আমরা আমাদের চলার পথে 47 থেকে এখন অবধি আমরা এক স্পিকারকে মেরে ফেলছি, শাহেদ আলী। 1954 দিকে আমরা তাকে মেরেছি। বাট ব্রিটেন তার চলার পথে 7 জন মারছে। আবার কাকে কোথায় মারছে ওইটা খুব ভালো করে চিহ্ন দিয়ে রাখছে তারা। সব প্রশ্ন হলো, না গণতন্ত্র শিখতে হলে স্পিকার মারতে হবে তা আমি বলছি না, ইজ দ্য প্রসেস। এখন সেই প্রসেসের দিকে যদি আপনি তাকান, বিশ্বকে আমরা এটা বুঝিয়ে দিয়েছি আজকে এটা আমি জানি না সাবের সাহেবের চোখে পড়েছে কিনা, না পড়তে পারে, কারণ উনি সভাপতির ওখানে বসেছিলেন আর পিছনে ইয়েটা চলতেছিল, ওই যে এটাকে কি বলে, টুইটারের ইয়ে থেকে ফিডগুলো আসছিল। সেই ফিডের একটা হলো আমাদের ভাইকে ফিরিয়ে দিন, ছবি হলো গোলাম আজমের ছেলের, ছবি হলো সাকা চৌধুরীর ছেলের, ইন দিস ওয়ে ইনাদেরকে ফিরিয়ে দেন। তো আমাদের মধ্যে প্রশ্ন উঠলো যে এটা কি ধরনের অবস্থা, মানে এইটা কি, এই ক্রিমিনালদের প্রশ্নে এটা আবার হঠাৎ থেকে কোথায় টুইটার। তো সেইখানে আমাদের বক্তব্য ছিল যে এটাও যদি দেখাতে চায় তারা, মানে কেউ যদি মনে করে যে এটা দেখাবে, গো হেড দেখাক। এই যে আমি গো হেড বলতে পারছি, আমি এটাকে হজম করতে পারছি, দিস ইজ অলসো পার্ট অফ ডেমোক্রেসি।
আজকে আমি বলি, আমি যদি একটু একটা এই বিষয়টি নিয়ে যেহেতু এখানে এই অংশেই আলোচনাটা শেষ করতে চাই, যে যেহেতু ধরুন এই আইপিইউ সম্মেলনে বলিভিয়ার লোক আছে, জাপানের লোক আছে, বেলারুশ, আমি র্যান্ডমলি কয়টা দেশের নাম বলছি, বেলারুশের লোক আছে, কিউবার লোক আছে, আবার বাংলাদেশের 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচনের পরের পার্লামেন্টই এটার হোস্ট। তো এই নানা রকম একে অপরের গণতন্ত্র নিয়ে আসলে ওখানে কি কথা হয়, আমি সেটা জানতে চাইবো এই কারণে যে আসলে মানে 75-এর পরে বঙ্গবন্ধু হত্যার পরে তো আবার এই আইপিইউ থেকে আমরা সদস্য পদ হারিয়েছিলাম। তো আইপিইউ কোন গণতন্ত্রকে গণতন্ত্র বলে, কোন গণতন্ত্রকে গণতন্ত্র বলে না, সেটার কোনো সংজ্ঞা আছে কিনা? এটা খুব সিম্পল। আইপিইউ সমস্ত বিশ্বের গণতান্ত্রিক মানুষের, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর একদম কেন্দ্রবিন্দু, আজকে থেকে নয়, ফ্রম 1889। এবং আরো অনেকে যেটা জানে না, আইপিইউ কিন্তু মোরলেস লিগ অফ নেশনস এর জন্ম দিয়েছে। আইপিইউ মোরলেস কিন্তু ইউনাইটেড নেশনস এর রাস্তাও তৈরি করেছে। সো ইট ইজ দ্যাট আইপিইউ। এখানে এটা নতুন কোনো ব্যাপার না, সমস্ত বিশ্বের মুক্তমনা মানুষের, তাদের প্রতিনিধিদের এটাই কেন্দ্রভূমি। এখানে আমি যে জিনিসটা বলবো যে এই কিভাবে মানে বলে কি নিয়ে আলোচনা করছেন, ধরুন আজকে সাধারণ ইয়েতে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কৈলাস সত্যার্থী। কি বললেন কৈলাস বলতে বলতে এক জায়গায় বললেন শিশুদের নিয়ে কাজ করেন, কিশোরদের নিয়ে কাজ করেন, এক জায়গায় বলছে গিভ মি $22 বিলিয়ন, আমি বিশ্বের সমস্ত শিশুকে দুপুরের একটা খাদ্য দিতে পারবো, দেন আমাকে। এটা সারা বিশ্বের কিন্তু সমস্ত পার্লামেন্টারিয়ানদেরকে বলছে। এখন এটা নিয়ে আলোচনা হবে। এই আলোচনায় যখন এই প্রশ্নটি আসবে যে এই বিশ্ব এই মুহূর্তে $100 বিলিয়ন খরচ করে শুধু আণবিক বোমাগুলোকে ঠিকঠাক রাখতে, বানাতে না, যেগুলো আছে $22 বিলিয়ন অভাবে, ওটা পরে আসছি। আণবিক বোমা বানাতে কত খরচ হয় জানি না, যেগুলো আছে ওগুলোতেই ঠিকঠাক রাখতে 100 বিলিয়ন খরচ করে। তার মধ্যে 49 বিলিয়ন শুধু একা খরচ করে, আমেরিকা একা খরচ করে। আমার কথা হলো ভাই, পুরা খরচ এখন বন্ধ করেন না, ওটার অর্ধেক 50 বিলিয়ন যদি দেন, তাহলে তো এই বিশ্বের ওই কৈলাসের উত্তর হতে পারে, বিশ্বের সমস্ত শিশু দুপুরে পেট ভরে খেতে পারে। ওখান থেকে 30 বিলিয়ন আমার নেত্রী বঙ্গবন্ধু কন্যা চিৎকার করে বলছেন যে আমি তো ওয়ার্স এফেক্টেড দেশ, এই জলবায়ু সংকটের নিষ্ঠুর শিকার আমি, কোনো দোষ না করে শিকার আমি। আমাকে তো আপনারা বহু প্রতিশ্রুতি দিয়েছেন, কেউ তো পালন করেন না। আপনারা সবাই বলেন টাকা কোথার থেকে টাকা আসবে, তো এইখানকার টাকাটা, এই যে এখানের টাকাটা, এটা ডাইভার্ট করেন, এটা ডাইভার্ট করেন। এ ধরনের অনেক বিষয় নিয়ে আপনি কথা বলবেন। হ্যাঁ, না মানে আপনি যে প্রশ্নটা ছিল, আইপিইউ সেই হিসাবে বলে না যে এটাই গণতন্ত্র, বা কোনো দেশের বা কোনো অঞ্চলের কোনো একটা সিস্টেমকে সেই হিসাবে গণতন্ত্রের সোল এজেন্সি দেওয়া হয় না, যদি সেইভাবে ভাবেন। গণতন্ত্রটা হচ্ছে মূলত একটা প্রতিযোগিতা। এটা হচ্ছে চিন্তার প্রতিযোগিতা, এটা হচ্ছে পরিকল্পনার প্রতিযোগিতা, এটা হচ্ছে ভিশন দর্শনের প্রতিযোগিতা। এবং আপনি এমন একটা পদ্ধতি বা প্রক্রিয়া চাইবেন যেখানে এই বিভিন্ন ধরনের পরিকল্পনা, চিন্তা, দর্শন আপনি জনগণের সামনে হাজির করবেন, এবং সেটার মধ্যে থেকে মানুষ যেটা পছন্দ করে সেটাই তারা নিবে। যার জন্য আমরা বলি গণতন্ত্র আছে, আবার গণতন্ত্রের হোম গ্রোন ভ্যারাইটি আছে। মানে এক এক দেশের প্রেক্ষাপটে গণতন্ত্র কিন্তু এক একভাবে বিকশিত হয়। তো মূল জায়গাটা হচ্ছে এখানে যে সিদ্ধান্তগুলো আপনি নেবেন, এবং এটার সাথে যার জন্য গভর্নেন্সের সম্পর্কটা চলে আসে, এখানে যতটুকু সম্ভব আপনি মানুষকে সম্পৃক্ত করবেন। আরেকটা যেটা বড় ডিবেট, সেটা হচ্ছে অনেকেই মনে করে যে মানে গভর্নেন্স ছাড়া গণতন্ত্র টেকসই হয়, সরি উন্নয়ন টেকসই হয়। সেটা কিন্তু হয় না, বিকজ আমরা সুশাসন ছাড়া উন্নয়ন টেকসই হয়, অনেক সময় এই ধরনের একটা চিন্তা হয়। বাট সেখানে আইপিইউর কথা হচ্ছে যদি আপনি উন্নয়নকে টেকসই করতে চান,
এটা ধারাবাহিকতা যদি আপনি ধরে রাখতে চান তাহলে সেখানে আপনাকে সুশাসন দিতে হবে। এবং এটা কিন্তু ওই গভর্নেন্স, ডেমোক্রেটিক গভর্নেন্স, এখন গণতন্ত্র আর এককভাবে বলি না, আমরা ডেমোক্রেটিক গভর্নেন্সের কথাটা বলি। এবং আপনি যদি যে টেকসই উন্নয়নের কথা আপনি বলছিলেন, সেখানে দেখবেন যে 16 নম্বর যে গোলটা আছে সেটা কিন্তু স্পষ্টভাবে বলে যে কার্যকর স্বচ্ছ প্রতিষ্ঠান, এটাই কিন্তু হচ্ছে আপনার মূল জায়গা। এবং সেই মূল বিষয়গুলো যদি আপনি সংরক্ষণ করতে পারেন তাহলে আপনি বলতে পারেন যে সেখানে একটা গণতান্ত্রিক সংস্কৃতি বা প্রক্রিয়ার মধ্যে আপনি আছেন। এবং মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন সঠিকই বলেছেন, বিকজ যেটা আমরা বলে থাকি দ্যাট ডেমোক্রেসি ইজ নট অ্যান এন্ড ইন ইটসেলফ, ইট ইজ আ মিনস টু অ্যান এন্ড। অর্থাৎ আপনি একটা লক্ষ্যে পৌঁছানোর এটা একটা মাধ্যম, সমাধানের পথ বোধহয় বলেছেন। একটা বিরতির পর ফিরছি আবার সাবের হোসেন চৌধুরী, আপনার কাছেই দর্শক থাকুন। ফিরে এলাম রাজকাহনে। সাবের হোসেন চৌধুরী, আইপিইউ টিভি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী, সেটা কি সেটা জানতে চাইবো। আর এই সম্মেলনটিতে বাংলাদেশে আমি প্রথম শুনলাম, আমার ধারণা করি যে গ্রিন সম্মেলন বলা হচ্ছে, যে পরিমাণ কার্বন ফুটপ্রিন্ট আসলে রেখে আপনাদের অতিথিরা আসছেন বা এই সম্মেলন চলাকালে যে পরিমাণ কার্বন নিঃসরণ হবে আপনারা সেটা অফসেট করে দিবেন। মানে খুব আধুনিক কুল ধারণা, খুবই কুল। হ্যাঁ, ভীষণ কুল। এবং সেটা আমার আগে যে প্রসঙ্গটা আমি টেনেছিলাম যে লেগেসি, কারণ ধরুন সম্মেলন হবে একটা নির্দিষ্ট তারিখ পর্যন্ত, তারপরে যারা অতিথি এসছেন, মেহমান এসছেন, ওরা চলে যাবেন, তারপরে আমরা এখানে কি রেখে গেলাম, এই সম্মেলনটা কি কারণে স্মরণীয় হয়ে থাকবে, কি কারণে এটাকে আমরা একটা ডিফাইনিং অ্যাসেম্বলি বলতে পারি। তো একটি হচ্ছে আইপিইউ টিভি, যেটা মানে এত প্রাচীন একটা সংস্থা, প্রথমবারের মতো আমরা একটা টিভি লঞ্চ করছি এবং এটা হচ্ছে ওয়েব বেসড। এটার মূল চিন্তাটা হচ্ছে আপনি যদি বর্তমানে বিভিন্ন যে সাইটগুলি আছে, ওয়েবসাইটগুলি আছে, দেখবেন যে সবচেয়ে জনপ্রিয় কোনগুলো, যেমন ফেসবুক, ইউটিউব, বা যদি আপনি ট্যাক্সি সার্ভিস নিতে চান, এবার না ভিডিও বেস না, এদের মানে কমনালিটি হচ্ছে এরা তাদের নিজস্ব কন্টেন্ট ওন করে না। আপনার হয়তো একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, আপনি পোস্ট দিচ্ছেন, বা আমার ইউটিউব আছে, আমি ইউটিউবে হয়তো একটা গান দিচ্ছি বা কিছু একটা ভিডিও দিচ্ছি। সো কন্টেন্ট কিন্তু যাদের, ওরা ওন করছে না, যারা এটার মেম্বার তারা কন্টেন্ট ওখানে দিচ্ছে, এবং এটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম। আইপিইউ টিভির কনসেপ্টও একই, যে আমরা সেই প্ল্যাটফর্মটা তৈরি করে দিলাম, এবং এটা বাংলাদেশে একটি সংস্থা কালার্স অফ বাংলাদেশ, তারা এটা তৈরি করে দিয়েছে সফটওয়্যার। এবং সেখানে যারা সংসদ সদস্য, যেমন আইপিইউর বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 173টা জাতীয় সংসদ, সেখানে আছে প্রায় আপনার 46,000 সংসদ সদস্য। এটা হচ্ছে তাদের টিভি। সো তারা এখন বাংলাদেশে বাদল ভাই কোনো একটা উদ্যোগ নিল বা কোনো একটা কাজ করেছেন, উনি ওটাকে ওনারা জানাবেন, এবং এটা সারা পুরো আপনার বিশ্ব সংসদীয় সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে গেল। আপনার পোস্ট হচ্ছে এমপিরা করবেন, তবে দেখতে পাবে সবাই। আপনি যদি পরিবেশ বান্ধব করে তোলবার ক্ষেত্রে গ্রিন সম্মেলনের কথাটি বলেন, যে আসলে মইনুদ্দিন খান বাদল বলছিলেন যে আমাদেরকে প্রতিশ্রুত অর্থ দেয়নি অনেকে, মানে আমরা এটার যেই এন্ডে ছিলাম এখানে তো একটা নেতৃত্বের জায়গায় যাচ্ছি, আমরা একটা উদাহরণ সৃষ্টি করছি। অবশ্যই, এবং সেটা বলেন। হ্যাঁ, একটি কথা আছে ওয়াক দ্য টক, মানে যে আমরা যা বলছি আমরা সেটাই আমরা করছি। এবং বাংলাদেশ তো একটা মানে বলিষ্ঠ কণ্ঠ বিশ্ব পর্যায়ে, যে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে এটার যে ক্ষতি হচ্ছে, টেকসই উন্নয়নের ক্ষেত্রে, এখন যে আপনার এমডিজি থেকে আমরা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলে গেলাম, দুর্যোগের ঝুঁকির ক্ষেত্রে। সো সেখানে বাংলাদেশ তো একটা নেতৃত্বের জায়গায় আছে। আমরা কিন্তু শুধু বলছি না যে আমরা ভিকটিম, আমরা বলছি আমরা রোল মডেল, কিভাবে এই ভিকটিমের মাইন্ডসেট থেকে চলে আসতে হয়। এবং এখানে আমরা যেটা করছি যে আপনার যেই পরিমাণ কার্বন নিঃসরণ হবে এই আয়োজনের জন্য, এবং সেটা নানান দিক আছে, যারা বিমানে ভ্রমণ করে আসছে, আমরা যারা এখানে ব্যবস্থাপনা করছি, সো এটার একটা হিসাব করা হবে। এবং যেই পরিমাণের কার্বন নিঃসরণ হচ্ছে সেটাকে বাংলাদেশের যে আপনার পরিবেশ আছে সেখান থেকে সেই সম পরিমাণ কার্বন আমরা সরিয়ে নিতে চাই, যেন বিষয়টা কার্বন নিউট্রাল হয়ে যায়। এবং আমরা যেটা চিন্তা করছি যে ইমপ্রুভড এবং আধুনিক প্রযুক্তির চুলা, কুক স্টোভ, সেটা আমরা বিতরণ করব। মুন্সি ফয়েজ আহমেদ, একদম শেষ মন্তব্য এই সম্মেলন থেকে। আপনি বলেছেন আপনি খুব গর্বিত, সাধারণ নাগরিক হিসেবেই গর্বিত, আর কি প্রত্যাশা আছে আপনার? যেসব বড় বড় সমস্যাগুলো নিয়ে সবাই আলাপ করছে, সেগুলো নিয়ে এখানেও পার্লামেন্টারিয়ানরাও আলাপ করবেন, তারা যার যার দেশে ফেরত যে একসাথে মিলে আমরা কিভাবে কাজ করতে পারি এই সব বিষয়ে। প্রত্যেক দেশের নিজস্ব কর্মসূচি আছে, কিন্তু আবার এই যে এখন যে শেয়ার্ড হচ্ছে আইডিয়াসগুলো, সেগুলো থেকে একটা যৌথভাবে আমরা এইসব মোকাবিলা করতে পারি কিনা। জঙ্গিবাদের কথা এসছে,
তারপর দারিদ্র্য দূরীকরণের কথা এসছে, এসডিজির কথা আমরা আগে বলছিলাম যে এসডিজির অন্যান্য ইস্যুজ আছে। যৌথ কর্মসূচি তৈরি করার একটা সুযোগ সৃষ্টি হতে পারে এখান থেকে, এবং আমাদের মধ্যে আদান প্রদান একটা নেটওয়ার্কিং হতে পারে। মাইনুদ্দিন খান বাদল, আপনার কাছে শেষ মন্তব্য। এই সম্মেলনে আমার কাছে যেটা মনে হয়েছে, সাধারণভাবে যেটা মনে করি, আমি আমার কোষাগার উজাড় করেও যদি প্রচার করতাম আমি বিশ্বকে বুঝাতে পারতাম না। কিন্তু এই সম্মেলনের মধ্যে দিয়ে এই সমস্ত এটাকে কি বলে, পার্লামেন্ট ভবনটা যখন স্ক্রিন হয়ে গেল, তখন যখন দেখা যাচ্ছে যে 16 কোটি মানুষের এই দেশটি একটি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ, আমরা খাদ্য রপ্তানি করি। আমি সুমিষ্ট পানি, মিঠা পানির মাছ উৎপাদনে আমি বিশ্বে 4র্থ ছিলাম, এখন 3য়। আমি ধান উৎপাদনে 4র্থ, গম উৎপাদনে 7ম, আলু উৎপাদনে 8ম, আমি রেডিমেড গার্মেন্টসে 2য়, আমি সাইকেল উৎপাদনে 7ম। এই জিনিসগুলো যখন আসছে তখন অন্য দেশের পার্লামেন্ট মেম্বার্সদের বিবেচনাটা এরকম হবে, এটা সেই দেশ দেখাচ্ছে যেই দেশ 5000 বছরের মানব সভ্যতায় সবচেয়ে জনবহুল দেশ। কোনো উদাহরণ নাই এত জনবহুল একটি দেশ ছিল, সেই দেশটি নিজের মতো করে দাঁড়িয়েছে। আমি ঠাট্টা ছলে একটা উদাহরণ দিই। একদিন আমাকে প্রধানমন্ত্রী ডেকে, এগুলো কি বলেন মাঝে মধ্যে হকচকায়া দেন। আমি বলছিলাম আমাদের প্রধানমন্ত্রীর চুল পেকে যাচ্ছে, তার কারণ তিনি এমন একটি দেশের প্রধানমন্ত্রী, সেখানের মানুষকে যদি খাওয়া দিতে হয়, চিটাং একটা বড় বড় বিস্কিট আছে, ওটাকে বলা হয় বেলা বিস্কুট। তো একটা করে বেলা বিস্কুটও যদি এক বেলায় দেয়, 3 বেলা ক্ষুধা লাগে, 3টা করে দিলে 348 কোটি বেলা বিস্কুট তৈরি করতে হয় একদিন। এটা 20,000-এর দেশ না, 2 লক্ষের দেশ না, সেই দেশটি মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়েছে, সেটা বিশ্ব জেনে গেল। এটাই আমি আপনার চোখে আমি সেই আনন্দ দেখতে পাচ্ছি। অসংখ্য ধন্যবাদ মাইনুদ্দিন খান বাদল এমপি, মুন্সি ফয়েজ আহমেদ, অভিনন্দন এবং ধন্যবাদ সাবের হোসেন চৌধুরী। দর্শক ধন্যবাদ যারা সঙ্গে ছিলেন এই আলোচনায়। আজ এই সাফল্যের গল্প দিয়েই শেষ করি রাজকাহন। প্রতিদিনের সাফল্য গাথা দেখবার সুযোগ হলো না আজ। আপাতত বিদায়। রাত 10টা পর্যন্ত সব খবরে খুঁজতে থাকুন রাজনীতি। তারপর রাত 10টা থেকে 12টা আপনার বিশ্লেষণের সঙ্গে মেলাবো আমার বিশ্লেষণ। কাল তৈরি হবে নতুন রাজকাহন, সঙ্গে থাকুন।